যে স্ত্রীকে চরিত্রহীন বলে তালাক দেওয়া হয়েছিল সে 10 বছর পরে আইএএস কর্মকর্তা হয়ে এলো। সে পৌঁছালো স্বামীর ঝুঁপড়িতে। সালোনি যখন প্রথমবার সেই বাড়ির দোরগোড়ায় কনে হয়ে এলো তখন তার পায়ে একটু দ্বিধা ছিল, কিন্তু চোখে কোনো ভয় ছিল না। সেখানে এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন সে নিশ্চিত ছিল যে এই বাড়ি এখন তার নিজের, এবং এই বাড়িতে সে শুধু বউ হয়ে নয়, বরং একটি নতুন শুরু হয়ে এলো। বিক্রম যখন প্রথমবার তার ঘোমটা সরিয়ে দেখল তখন সলোনির সৌন্দর্যের চেয়ে তার সরলতাই তাকে বেশি ছুঁয়ে গিয়েছিল। সে মেয়েটি বেশি কথা বলতো না, কিন্তু তার চোখের গভীরতা অনেক কিছু বলে দিত। বিয়ের শুরুর দিনগুলো এমন ছিল যেন সাধারণ জীবনে হঠাৎ সুখের বৃষ্টি নেমে এলো, এবং ছোট ছোট মুহূর্তেই দুজন এত কাছাকাছি হয়ে গিয়েছিল যে মনে হতো যেন বহু বছর ধরে একসাথে আছে। সকালে সলোনি তাড়াতাড়ি উঠে বাড়ির কাজে লেগে যেত, আর বিক্রম চুপচাপ তাকে দেখত। কখনো পানি এনে দিত, কখনো কিছু না বলেই তার কাজে সাহায্য করত। আর যখন সলোনি তাকে দেখে হাসত তখন বিক্রমের মুখেও এক শান্তি নেমে আসত। সেই বাড়িতে বেশি সুবিধা ছিল না, কিন্তু তাদের দুজনের মধ্যে যে আপনত্ব ছিল তা সব অভাবকে ছোট করে দিত। ধীরে ধীরে দিন কাটতে লাগল, এবং এই সময় বিক্রম লক্ষ্য করল যে সলোনি অবসর সময়ে প্রায়ই কিছু না কিছু পড়ত। কখনো পুরনো বই, কখনো খবরের কাগজের পাতা। একদিন সে হঠাৎ জিজ্ঞেস করল তার পড়াশোনার এত শখ কেন। তখন সলোনি একটু দ্বিধার পর তার মনের সেই কথা বলল যা বহু বছর ধরে চেপেছিল। সে বলল সে পড়তে চায়, অনেক দূর পর্যন্ত যেতে চায়। সে একদিন আইএএস হতে চায়। সেই সময় বিক্রম কিছুক্ষণ চুপ হয়ে গেল, কারণ সে কখনো এত বড় স্বপ্ন নিজের আশেপাশে কারোর জন্য ভাবেইনি। কিন্তু যখন সে সলোনির চোখে তাকালো তখন সেখানে জেদ নয়, একটা সত্যিকারের স্বপ্ন ছিল। এমন এক স্বপ্ন যা তার পুরো জীবন বদলে দিতে পারে। আর সেই মুহূর্তেই বিক্রম না ভেবে বলল, তুই যদি সত্যি এটা করতে চাস তাহলে আমি তোর সাথে আছি। এই একটি বাক্য সলোনির ভেতরে নতুন প্রাণ ভরে দিয়েছিল। তারপর থেকে সে আরও বেশি পরিশ্রম করতে লাগল। সকাল বাড়ির কাজ, তারপর পড়াশোনা, সন্ধ্যায় একটু বিশ্রাম, আর রাতে দেরি পর্যন্ত বই নিয়ে জেগে থাকা। এভাবেই তার প্রতিটি দিন লক্ষ্য নিয়ে কাটতে লাগল। বিক্রমও তাকে দেখে খুশি হতো। তার মনে হতো তার স্ত্রী অন্যরকম, বিশেষ কেউ। কিন্তু প্রতিটি ভালো জিনিসের সাথে একটা ছায়াও থাকে। এই গল্পেও সেই ছায়া ছিল। বাড়ির অন্য লোকেরা, বিশেষ করে বিক্রমের মা আর বড় ভাই, শুরুতে বিষয়টা হালকাভাবে নিয়েছিল। কিন্তু যতই সলোনির পড়াশোনা বাড়তে লাগল এবং তার আত্মবিশ্বাস বাড়তে লাগল, ততই তাদের মনে অস্বস্তি জন্ম নিতে লাগল। তারা মানতে পারছিল না যে বাড়ির বউ এত বড় স্বপ্ন দেখে, আর তার থেকেও বড় কথা, বিক্রম তাকে সমর্থন করছে। ধীরে ধীরে তারা কথা বলা শুরু করল। প্রথমে মজা করে, তারপর তিরস্কার করে, তারপর সরাসরি অভিযোগ করে। তারা প্রায়ই বিক্রমকে বলতো, তুই তোর বউকে খুব বিশ্বাস করিস, কিন্তু দুনিয়া এত সোজা না। যে মেয়ে বাড়ির বাইরে যায় সে হাতছাড়া হয়ে যায়। আজ পড়াশোনার অজুহাত, কাল অন্য কিছু হবে। আর সবচেয়ে বেশি যে কথা বলা হতো তা ছিল তার ফোন ব্যবহার। সালোনি এখন অনলাইন ক্লাসও নিতে শুরু করেছিল, কারণ গ্রামে কোচিংয়ের ব্যবস্থা ছিল না। সে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে পড়ত, লেকচার শুনত, নোট বানাত, আর কখনো শিক্ষকদের সাথে কথাও বলত। কিন্তু বাইরে থেকে দেখলে এসব অন্যরকম মনে হতো। আর ধীরে ধীরে সেই সন্দেহ বিক্রমের মনেও ঢুকতে লাগল। শুরুর দিকে বিক্রম এসব কথা উপেক্ষা করত। সে নিজেকে বলতো যে তার সালোনির ওপর পুরো বিশ্বাস আছে। কিন্তু মানুষ যতই শক্ত হোক না কেন, যদি প্রতিদিন তার আশেপাশে একই কথা বলা হয় তাহলে তার প্রভাব কোথাও না কোথাও পড়তেই থাকে। এখন যখনই সলোনি ফোনে থাকত, বিক্রম অজান্তেই তাকে লক্ষ্য করত। তার মুখের ভাব পড়ার চেষ্টা করত, আর নিজের মধ্যেই ভাবতে থাকত সে আসলে কার সাথে কথা বলছে।
অনেকবার সে নিজেকেই বকাও দিত, সে সব কি ভাবছে। কিন্তু তারপরও সেই কথাগুলো তার কানে বাজতে থাকত, যেগুলো সে প্রতিদিন শুনত। সলোনীও এই পরিবর্তন বুঝতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল বিক্রম আর আগের মতো নেই। সে হাসত ঠিকই, কিন্তু সেই হাসিতে আগের উষ্ণতা ছিল না। একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। একদিন সলোনী নিজেই জিজ্ঞেস করল, কি হয়েছে? তুই এত চুপচাপ কেন হয়ে গেছিস? আমি কি কোনো ভুল করেছি? বিক্রম কিছুই বলতে পারল না। সে শুধু বলল, না, সব ঠিক আছে। কিন্তু সত্যি ছিল, তার ভেতরে ঝড় চলছিল। একদিকে তার ভালোবাসা আর বিশ্বাস, অন্যদিকে সমাজের ভয় আর পরিবারের কথা। ধীরে ধীরে ভয়টাই বিশ্বাসের উপর ভারী হয়ে উঠছিল। এক সন্ধ্যায় যখন সলোনী ফোনে ক্লাস নিচ্ছিল, তখন বিক্রম প্রথমবার একটু কঠোরভাবে জিজ্ঞেস করল, তুই কার সাথে কথা বলছিস? সলোনী সঙ্গে সঙ্গে বলল, সে ক্লাস করছে। কিন্তু এখন বিক্রমের কাছে প্রতিটি উত্তরই অসম্পূর্ণ মনে হতে লাগল। সেদিন প্রথমবার তাদের মধ্যে হালকা ঝগড়া হল, আর সেখান থেকেই তাদের সম্পর্কে ফাটল স্পষ্ট হয়ে উঠল। পরবর্তী দিনগুলোতে এই ফাটল আরও গভীর হতে লাগল। বাড়ির লোকেরা এখন প্রকাশ্যেই সলোনীর বিরুদ্ধে কথা বলতে লাগল, আর বিক্রম প্রতিবার চুপ থাকত। এই চুপ থাকাটাই সলোনীকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছিল। কারণ সে জানত, যদি বিক্রম তার পাশে দাঁড়ায়, তাহলে পৃথিবীর কোনো কথাই তাকে নড়াতে পারবে না। কিন্তু এখন সেই বিক্রমই ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছিল। অবশেষে সেই দিন এলো, যেদিন বাড়িতে বড় ঝগড়া হলো, আর বিষয় এতদূর গড়ালো যে পঞ্চায়েত ডাকা হলো। গ্রামের মানুষ জড়ো হলো, আর সেখানে সলোনীকে এমনভাবে দাঁড় করানো হলো যেন সে কোনো অপরাধী। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হলো, তার পড়াশোনাকে ভুল বলা হলো, এবং তার প্রতিটি প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখা হলো। সলোনী সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। তার চোখে পানি ছিল, কিন্তু তার কণ্ঠে সত্য ছিল। সে বারবার বলছিল সে কিছু ভুল করেনি, সে শুধু নিজের স্বপ্নের জন্য লড়ছে। কিন্তু সেখানে কেউ তার কথা শুনতে রাজি ছিল না। আর সেই ভিড়ের মধ্যে সবচেয়ে বেশি চুপ ছিল বিক্রম। সে সব দেখছিল, শুনছিল, কিন্তু যেন তার পা বিঁধে রাখা হয়েছিল। সে চাইতেও এগোতে পারছিল না, কারণ তার ভেতরের বিশ্বাস এখন দুর্বল হয়ে পড়েছিল। অবশেষে সমাজ আর পরিবারের চাপে সে হার মানল, আর সলোনীকে তালাক দিয়ে দিল। সেই মুহূর্ত সবকিছু শেষ করে দিল। সলোনী শেষবার তার দিকে তাকাল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু কোনো রাগ ছিল না। যেন সে বুঝে গিয়েছিল, যাকে সে সবচেয়ে বড় ভরসা ভেবেছিল, সেই আজ তার ভাঙনের সবচেয়ে বড় কারণ। সে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কিন্তু যাওয়ার সময় তার মনে এক আগুন জ্বলে উঠল, যা আর নিভবে না। এখন সে শুধু বাঁচার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য বাঁচবে। আর অন্যদিকে বিক্রম সেখানেই দাঁড়িয়ে রইল, ভিড়ের মাঝে, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ খালি। কারণ সে শুধু তার স্ত্রীকেই হারায়নি, সে নিজের হাতেই নিজের বিশ্বাস আর ভালোবাসাকে শেষ করে ফেলেছিল। যেদিন সলোনী গ্রামের শেষ পথটা পার করছিল, তার পায়ের নিচের মাটি শুধু রাস্তা ছিল না, বরং তার অতীত জীবন ছিল, যা প্রতিটি পদক্ষেপের সাথে তার থেকে দূরে সরে যাচ্ছিল। সে একবারও পিছনে ফিরে তাকায়নি, কারণ সে ভয় পাচ্ছিল, যদি সে একবারও সেই বাড়ির দিকে তাকায় যেটাকে সে পুরো মন দিয়ে নিজের ভেবেছিল, তাহলে তার সাহস ভেঙে যাবে, আর সে আর নিজেকে সামলাতে পারবে না। সেদিন তার কাছে কোনো শক্ত পরিকল্পনা ছিল না, না কোনো ভরসা ছিল, না এমন কেউ ছিল যার কাঁধে মাথা রেখে সে নিজের কষ্ট হালকা করতে পারে।
তার কাছে ছিল শুধু কিছু বই আর তার ভেতরের সেই জ্বলন্ত আগুন, যা তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করছিল। শহরে পৌঁছানো পর্যন্ত পথটাও সহজ ছিল না। পুরো পথে সে বাসের জানালার পাশে বসেছিল আর বাইরের দৃশ্যগুলো দেখতে থাকত। কিন্তু আসলে সে বাইরে নয়, নিজের ভেতরেই তাকাচ্ছিল। প্রতিটি স্মৃতি যেন তার ভেতরে ঝড় তুলছিল। সেই পঞ্চায়েতের দৃশ্য, যেখানে তাকে দাঁড় করিয়ে প্রশ্ন করা হয়েছিল, বিক্রমের সেই মুখ যে চুপ ছিল, কিন্তু তার চুপ থাকাটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আর সেই দৃষ্টি, যেটা বিক্রম তার দিকে দিয়েছিল, যেখানে হাজার প্রশ্ন ছিল কিন্তু একটি শব্দও ছিল না। এসব স্মৃতি বারবার ফিরে আসছিল, প্রতিবার তাকে ভাঙছিল, আবার শক্তও করে তুলছিল। শহরে পৌঁছে যখন সে প্রথমবার চারপাশে তাকালো, তখন সে অনুভব করল এখানে কেউ তাকে চেনে না। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। এখানে কেউ তাকে চরিত্রহীন বলবে না, কেউ তার অতীত নিয়ে তাকে বিচার। সে অনেক জায়গায় দরজায় কড়া নেড়েছিল, কিন্তু হয় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, নয়তো এমন প্রশ্ন করা হয়েছিল যার উত্তর দেওয়া তার জন্য অপমানজনক ছিল। অবশেষে সে একটি সরু গলিতে একটি ছোট্ট ঘর পেল, যার দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব ছিল, ছাদে একটি পুরনো পাখা ছিল যা শব্দ বেশি করত, বাতাস কম দিত। কিন্তু তখন তার কাছে সেই ঘরটাই ছিল নতুন এক পৃথিবী, কারণ এখান থেকেই তাকে আবার জীবন গড়তে হতো। প্রথম কয়েকটা দিন ছিল সবচেয়ে কঠিন, কারণ তার কাছে টাকা খুবই কম ছিল আর তাকে দ্রুত একটা কাজ খুঁজে নিতে হতো। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, দোকান আর বাড়িতে ঘুরে বেড়াত। প্রতিটি জায়গায় একই প্রশ্ন, তুমি কোথা থেকে এসেছ? একা কেন? পরিবার কোথায়? প্রতিবার সে নিজের উত্তর ছোট করে দিত, কারণ সে তার অতীত খুলে বলতে চাইত না। অবশেষে সে একটি ছোট অফিসে কাজ পেল, যেখানে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হতো, চা বানাতে হতো আর মাঝে মাঝে ফাইল সরাতে হতো। কাজ ছোট ছিল, কিন্তু তার জন্য অনেক বড় ছিল, কারণ এখন তার বাঁচার একটা উপায় ছিল। সারা দিন কাজ করতে করতে তার শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু তার আসল লড়াই শুরু হতো রাতে, যখন সে নিজের ঘরে ফিরে বই খুলে বসত। সেই ঘরে ছিল একটা হলুদ আলোয়ের বাল্ব, যার আলো এত কম ছিল যে অনেক সময় ঠিকমতো দেখা যেত না। তবুও সে কখনো অভিযোগ করেনি। সে মেঝেতে বসে দেয়ালে হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ত। অনেক সময় তার চোখ ভারী হয়ে আসত, ঘুম তাকে টানত, কিন্তু সে নিজেকে ঝাঁকিয়ে আবার পড়াশোনায় লেগে যেত, কারণ এখন তার থামার কোনো সুযোগ ছিল না। সে নিজের কষ্টকেই নিজের শক্তি বানিয়ে নিয়েছিল। প্রতিটি তিরস্কার, অপমান, অশ্রু সবই তার জন্য জ্বালানি হয়ে গিয়েছিল, যা তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করছিল। সমাজ এখনও তাকে ছেড়ে দেয়নি। শহরে কেউ তাকে চিনত না ঠিকই, কিন্তু যখন মানুষ জানত সে একা, তখন তাদের দৃষ্টি বদলে যেত। কিছু নারী তাকে নিয়ে ফিসফিস করত, আর কিছু পুরুষ তাকে এমনভাবে দেখত যেন সে সহজ শিকার। কিন্তু সলোনি নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি করে নিয়েছিল। সে ঠিক করেছিল এখন আর কাউকে নিজের কাছে আসতে দেবে না। তার একটাই সম্পর্ক থাকবে, তার স্বপ্নের সাথে। ধীরে ধীরে সে তার পড়াশোনাকে নতুন দিক দিল। সেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করল। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে গেল এই পরীক্ষা শুধু বই পড়ে পাশ করা যায় না, এর জন্য ধৈর্য আর আত্মবিশ্বাসও দরকার। শুরুর দিকে সে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল, কারণ তার কাছে সঠিক দিক নির্দেশনা ছিল না। সে যা পড়ত তা মনে রাখতে পারত, কিন্তু বুঝতে পারত না কিভাবে তা ব্যবহার করতে হবে। এই সময় তার দেখা হল একজন বৃদ্ধ শিক্ষকের সাথে, যিনি তার জীবনে নতুন আলো এনে দিলেন। তিনি অনেকবার তাকে রাতে দেরি পর্যন্ত পড়তে দেখেছিলেন এবং একদিন তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন,
যখন সলোনি তাকে নিজের পুরো গল্প বলল, তখন তিনি তার চোখে সেই আগুন দেখলেন যা একজন সত্যিকারের যোদ্ধার মধ্যে থাকে। তিনি তাকে সঠিক দিশা দেখাতে শুরু করলেন। তিনি বুঝিয়ে দিলেন কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন পড়তে হবে। এখন সলোনির পরিশ্রম সঠিক পথে এগোতে শুরু করল। সে আগের চেয়ে বেশি বুঝে পড়তে লাগল। সে নিজের প্রতিটি দিন ভাগ করে নিল, সকাল কাজ, দুপুরে একটু বিশ্রাম, আর রাত পুরোটা পড়াশোনার জন্য। সেই মুহূর্তেই সে চোখের জল মুছে আবার উঠে দাঁড়াল। দ্বিতীয়বার সে আরও বেশি পরিশ্রম করল। সে নিজের প্রতিটি ভুল ঠিক করল, প্রতিটি দুর্বলতাকে শক্তিতে পরিণত করল। কিন্তু এবারও ভাগ্য তার সাথে ছিল না। সে আবার ব্যর্থ হল। এইবার কষ্ট আরও গভীর ছিল, কারণ সে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছিল। তবুও এবার সে বেশি সময় কাঁদল না। এখন সে বুঝে গিয়েছিল প্রতিটি হার তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। তৃতীয়বার যখন সে পরীক্ষা দিল, তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। না কোনো ভয়, না কোনো উদ্বেগ, শুধু একটা দৃঢ় বিশ্বাস সে আর পিছিয়ে যাবে না। সে প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দিল। আর যখন ফলাফল এলো, তার নাম তালিকায় ছিল। এটা দেখে তার নিঃশ্বাস যেন থেমে গেল। কিছুক্ষণ সে বিশ্বাসই করতে পারছিল না এটা সত্যি। তারপর তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কিন্তু এবার সেই অশ্রু ছিল জয়ের, সংগ্রামের। সেই রাতে সে প্রথমবার শান্তিতে ঘুমাল, কারণ সে নিজেকে প্রমাণ করে ফেলেছিল। এখন সে শুধু সলোনি ছিল না, সে একজন আইএএস কর্মকর্তা হয়ে গিয়েছিল। যে সলোনিকে একসময় তার নিজের লোকেরাই প্রত্যাখ্যান করেছিল, আজ সেই সলোনি সমাজের জন্য উদাহরণ হয়ে উঠেছিল। কিন্তু এই সাফল্যের পরেও তার হৃদয়ের এক কোণে একটা শূন্যতা রয়ে গিয়েছিল, যা কখনো পূরণ হওয়ার নয়। সম্ভবত সেই শূন্যতাই তাকে আবার তার অতীতের দিকে টেনে নিচ্ছিল। যেদিন তার নাম তালিকায় এলো, সেদিন শুধু একটা পরীক্ষার ফল প্রকাশ হয়নি, বরং একটা গল্পের মোড় সামনে এলো, যা কেউ কল্পনাও করেনি। হাজারো নামের মধ্যে তার নাম থাকা একটা অলৌকিক ঘটনার মতো ছিল। কিন্তু সলোনি জানত এটা অলৌকিক কিছু না। এটা ছিল অসংখ্য রাতের ফল, যখন সে ক্লান্তিকে জয় করেছিল। এটা ছিল সেই অশ্রুগুলোর ফল, যেগুলো সে নিজের বালিশে লুকিয়ে রেখেছিল। এটা ছিল প্রতিটি অপমানের জবাব, যেগুলো তার চরিত্র নিয়ে করা হয়েছিল। যেদিন সে ফলাফল হাতে ধরল, তার হাত হালকা ছিল না, বরং খুব ভারী ছিল, কারণ তাতে তার পুরো জীবনের বোঝা ছিল। কিছুক্ষণ সে শুধু কাগজটার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছিল না এটা সেই সলোনি যাকে কেউ কখনো গুরুত্ব দেয়নি। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু এবার সেই অশ্রু কষ্টের না, বরং দীর্ঘ সংগ্রামের পর পাওয়া শান্তির ছিল। সে ধীরে চোখ বন্ধ করল আর নিজের ভেতরে তাকাল। সেখানে সে সেই পুরনো সলোনিকেই দেখল, যে ছোট ঘরে বসে টিমটিমে আলোয় পড়াশোনা করত, যে প্রতিটি ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াত, যে প্রতিটি অপমান চুপচাপ সহ্য করে তাকে শক্তিতে পরিণত করত। আর আজ সেই সলোনি এই জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে পৌঁছানোর স্বপ্ন সে একসময় সেই বাড়ির ভেতরে বসেই দেখেছিল। কিন্তু সেই স্বপ্নের মূল্য সে দিয়েছে তার সবচেয়ে বড় সম্পর্ক হারিয়ে। এই কথা ভাবতেই তার মনে হালকা ব্যথা উঠল। কিন্তু এবার সে সেই ব্যথাকে নিজের উপর প্রভাব ফেলতে দিল না, কারণ এখন সে জানত কিছু কষ্ট কখনো শেষ হয় না, শুধু সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। এরপর শুরু হলো তার জীবনের নতুন অধ্যায়। ট্রেনিংয়ের সময় একাডেমির সেই পৃথিবী তার জন্য সম্পূর্ণ নতুন ছিল। সেখানে প্রত্যেকে নিজের সংগ্রামের গল্প নিয়ে এসেছিল, কিন্তু সলোনির গল্প ছিল
আলাদা। সেখানে শুধু পরিশ্রমই ছিল না, ছিল ভেঙে যাওয়া বিশ্বাসের যন্ত্রণা। একাডেমির প্রথম দিনেই যখন সে চারপাশে তাকালো, সে অনুভব করল এখন সে এমন এক জগতে এসেছে যেখানে মানুষ তাকে তার অতীত দিয়ে নয়, তার পরিচয় দিয়ে চিনবে। সেখানে কেউ গুরুত্ব দিত না সে কোথা থেকে এসেছে বা তার সাথে কি ঘটেছিল। তার একটাই পরিচয় ছিল, সে একজন আইএএস কর্মকর্তা হতে চলেছে। এই অনুভূতি তাকে ভেতর থেকে এক অদ্ভুত আত্মবিশ্বাস দিচ্ছিল। ট্রেনিং চলাকালে সে নিজেকে সব দিক থেকে বদলাতে লাগল। তার চলাফেরায় স্থিরতা এলো, চোখে ভয় নয় দৃঢ়তা এলো, কণ্ঠে দ্বিধা নয় স্পষ্টতা এলো। সে শুধু বই থেকে নয়, জীবন থেকেও শিখেছিল, আর এই অভিজ্ঞতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। কখনো কখনো একা বসে থাকলে তার মনে পুরনো স্মৃতিগুলো ফিরে আসত, গ্রামের সেই পথ, সেই বাড়ি, সেই আঙিনা, আর সবচেয়ে বেশি বিক্রমের মুখ। যে মুখ তার মনে বারবার প্রশ্ন হয়ে আসত, কেন সে সেদিন তাকে বিশ্বাস করেনি? কিন্তু এখন সেই প্রশ্নের উত্তর খোঁজা তার জন্য আর প্রয়োজনীয় ছিল না, কারণ সে সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছে। ট্রেনিং শেষ হওয়ার পর যখন তার পোস্টিং হলো, সেটা ছিল আর একটা বড় মোড়। যখন সে ফাইলে নিজের জেলার নাম পড়ল, তার শ্বাস কিছুক্ষণের জন্য থেমে গেল। ওই জায়গাটাই ছিল যেখানে তার অতীত ছিল, যেখানে সবকিছু ঘটেছিল, যা তাকে ভেঙেছিল আবার গড়েও তুলেছিল। তার ভেতরে একসাথে অনেক অনুভূতি জাগল, অবাক হওয়া, ভয়, হালকা দুশ্চিন্তা, আর এক অদ্ভুত টান, যেন ভাগ্য তাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে চাইছে। কিছুক্ষণ কাগজের দিকে তাকিয়ে থেকে সে গভীর নিঃশ্বাস নিল আর নিজেকে শান্ত করল। কারণ এখন সে আর আগের সেই ভাঙা সলনি না, সে একজন কর্মকর্তা। সে পোস্টিং গ্রহণ করল এবং সাথে সাথে ঠিক করল সে তার অতীতের মুখোমুখি হবে। জেলায় পৌঁছনোর পর তার জন্য লোকজন অপেক্ষা করছিল। সবাই তাকে সম্মানের চোখে দেখছিল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল, কারণ এই মাটিতেই সে একসময় সবচেয়ে বড় অপমান সহ্য করেছিল। কয়েকদিন সে কাজে ব্যস্ত থাকল, নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করল। ধীরে ধীরে মানুষ তার কাজের ধরনে মুগ্ধ হতে লাগল। কঠোরতা আর সংবেদনশীলতার ভারসাম্য সবাই লক্ষ্য করল, কিন্তু মাঝে মধ্যে তার মন চুপি চুপি সেই দিকেই চলে যেত যেখানে তার অতীত অপেক্ষা করছিল। একদিন পরিদর্শনে যাওয়ার সময় সে সেই পথ দেখল যেটা তার গ্রামের দিকে যায়। তার হৃৎস্পন্দন একটু বেড়ে গেল। সে জানালা দিয়ে বাইরে তাকালো আর কয়েক মুহূর্ত সেই পথের দিকে তাকিয়ে রইল, যেন কোনো অসমাপ্ত গল্প তাকে ডাকছে। সেই মুহূর্তেই সে ঠিক করল, এবার সে সেই গল্প শেষ করবে। সে সেই গ্রামে যাবে যেখানে তাকে একসময় অপমান করা হয়েছিল, কিন্তু এবার সে মাথা নত করবে না, নিজের সম্মান নিয়ে দাঁড়াবে। পরদিন সকালে হালকা রোদ ছিল আকাশে, কিন্তু সলনির ভেতরে অন্যরকম আবহাওয়া চলছিল। যখন সে গাড়ি সেই পথে নিতে বলল, তার হাত অজান্তেই শক্ত হয়ে গেল। সে বাইরে তাকাচ্ছিল, কিন্তু আসলে নিজের অতীত দেখছিল। রাস্তা, ধুলো, মাঠ সব একই ছিল, কিন্তু তার পরিচয় বদলে গেছে। আগে সে ভাঙা মেয়ে হয়ে গিয়েছিল, আজ সে শক্ত কর্মকর্তা হয়ে ফিরছে। গ্রামে ঢুকতেই সবাই তাকাতে লাগল। সরকারি গাড়ি দেখে কৌতূহল বাড়ল। খবর ছড়িয়ে পড়ল একজন বড় অফিসার এসেছে, কিন্তু কেউ জানত না সে আসলে কে। সলোনি গাড়ি থেকে নামল। মাটিতে পা দিতেই তার ভেতরে কিছু কেঁপে উঠল। এই সেই মাটি যেখানে তার সম্মান পিষ্ট হয়েছিল, আজ সেই মাটি তার পদচারণা চিনে নিচ্ছিল। হঠাৎ ভিড়ের মধ্যে কেউ তার নাম বলল, আর মুহূর্তে ফিসফাস ছড়িয়ে পড়ল।
সবাই অবাক, এ কি সেই সলোনি? আজ তার চোখে লজ্জা নেই, আছে স্থিরতা আর শান্তি। সে কিছু না বলে সোজা নিজের পুরনো বাড়ির দিকে হাঁটল। ভিড় তার পেছনে চলতে লাগল। বাড়ির সামনে এসে সে থেমে গেল। পুরনো দেয়াল, ভাঙা দরজা, সেই আঙিনা, সব একই, কিন্তু অনেক কিছু বদলে গেছে। সে দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই সামনে বিক্রম দাঁড়িয়েছিল। একই মানুষ, কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। তার মুখে সময়ের ছাপ, চোখে ক্লান্তি আর অনুতাপ। দুজন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকল। নীরবতাতেই অনেক কথা হয়ে গেল। বিক্রম চোখ নামিয়ে ফেলল। সে সেই দৃষ্টি সহ্য করতে পারছিল না। কাঁপা গলায় সে নাম ধরে ডাকল। সলোনি শান্তভাবে জিজ্ঞেস করল, কেমন আছিস? সাধারণ প্রশ্ন, কিন্তু বছরের দূরত্ব লুকিয়েছিল তাতে। বিক্রম বলতে গিয়ে থেমে গেল। শেষে বলল, সে ভালো নেই, কখনো ভালো হতে পারেনি। সে সরে দাঁড়াল, সলোনিকে ভেতরে আসতে বলল। সলোনি ভেতরে ঢুকল। স্মৃতিগুলো আবার জেগে উঠল। কিন্তু এবার সে সেগুলোর নিচে চাপা পড়েনি, বরং সেগুলোর ওপর দাঁড়িয়েছিল। বিক্রম ধীরে বলল, সে ভুল করেছিল, নিজেকেও হারিয়েছে। সে প্রতিদিন সেই দিনের কথা মনে করে, নিজেকে ঘৃণা করে। সে স্বীকার করল, পরিবার তাকে ভুল পথে ঠেলে দিয়েছিল, সে নিজের মনকে চাপা দিয়েছিল। সলোনি সব শুনল, তারপর শান্তভাবে বলল, সে জানে বিক্রম পুরোপুরি দোষী না, কিন্তু সেই দিন তার শুধু একটা জিনিস দরকার ছিল, ভরসা, যেটা সে পায়নি। এরপর সে গ্রামের লোকদের দিকে তাকিয়ে বলল, কারো স্বপ্নকে সন্দেহ করা সবচেয়ে বড় ভুল, আর প্রমাণ ছাড়া চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তার থেকেও বড় ভুল। তার কথা সবাইকে নাড়িয়ে দিল। শেষে বিক্রম জিজ্ঞেস করল, সে কি আবার তাকে গ্রহণ করবে? সলোনি কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, সে তাকে আর একটা সুযোগ দিতে রাজি, কিন্তু এবার সম্পর্ক দাঁড়াবে সমতা আর বিশ্বাসের ওপর। যদি আবার তার সম্মান বা স্বপ্নে আঘাত লাগে, সে ফিরে তাকাবে না। বিক্রম মাথা নিচু করে প্রতিশ্রুতি দিল, এবার আর ভুল করবে না। সে হাত জোড় করল, কিন্তু সলোনি তার হাত নামিয়ে বলল, সম্পর্ক হাত জোড় করে নয়, হাত ধরে রাখা দিয়ে টিকে থাকে। এই দৃশ্য দেখে অনেকের চোখে পানি এলো। গ্রামের মানুষ প্রথমবার দেখল একজন নারী নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে, ভয় ছাড়া, দ্বিধা ছাড়া। সলোনি শেষে বলল, কোনো নারীকে তার স্বপ্নের জন্য লজ্জা দেওয়া অন্যায়, আর কারো কথা কারো জীবন বদলে দিতে পারে। সেদিন শুধু একটা সম্পর্ক জোড়া লাগেনি, একটা সমাজ বদলেছিল। সলোনি প্রমাণ করে দিয়েছিল, যাকে তুমি প্রত্যাখ্যান করো, সেই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।